দর্শক শুভেচ্ছা দিন। আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি কনক সারোয়ার। আজকের আয়োজনে আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি প্রথমে ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রায় 9-10 দিন আপনাদের সঙ্গে আমার দেখা হয়নি। কিছু ব্যক্তিগত কাজ এবং সবকিছু মিলিয়ে আসলে ব্যস্ততায় আমি অনুষ্ঠান করতে পারিনি। কিন্তু প্রথমে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি দুটি বিষয়ে। আমার জন্মদিন ছিল 27শে নভেম্বর। আপনারা অসংখ্য মানুষ আমাকে শুভেচ্ছা জানিয়েছেন, আমার শুভকামনা করেছেন, আল্লাহর কাছে আমার জন্য প্রার্থনা করেছেন। আপনাদের সবাইকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের এই শুভকামনার জন্য। বাবা মা মারা যাওয়ার পর এই দিনটি আমার কাছে শুধুমাত্র একটি তারিখ মাত্র। আপনাদের এই ভালোবাসার ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। দ্বিতীয়ত, আমার দ্বিতীয় ইউটিউব চ্যানেল, যেটি আমি জুলাই মাসের শেষে শুরু করেছি, সেই চ্যানেলটি 4 মাসে প্রায় 1,32,000 সাবস্ক্রাইবার পেয়েছে। আমি আশা করি আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য, এবং আপনাদের অনুরোধ করব আপনারা যদি আপনাদের এই ভালোবাসা অব্যাহত রাখেন, নিশ্চয়ই এই সাবস্ক্রিপশন একটি অনেক বড় মাইলফলকে পৌঁছে যাবে খুব সহসাই। কারণ এই ইউটিউব চ্যানেলটি একটি আন্দোলনের নাম। এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে বাংলাদেশের গণতন্ত্র, মত প্রকাশের স্বাধীনতা, বিচার বিভাগের স্বাধীনতা সহ জনগণের অধিকার প্রতিষ্ঠার বিষয়ে আমি কথা বলি, আমরা কথা বলি। তো আশা করি আপনারা এই চ্যানেলটির সাবস্ক্রাইব করবেন, আপনারা লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, অন্যদেরও বলবেন এই চ্যানেলটি যেন সাবস্ক্রাইব করে। দর্শক, বাংলাদেশের পরিস্থিতি খুব বেশি যে সুবিধার বলবো না। আমাদের সেনাবাহিনী এবং প্রধানমন্ত্রীর মধ্যে একটি ব্যাপক বিভাজন তৈরি হয়েছে। এক পক্ষে শেখ হাসিনা, তারেক সিদ্দিক সহ একটি গ্রুপ, আরেক পক্ষে জেনারেল আজিজ সহ আরেকটি গ্রুপ। ভেতরের অবস্থা খুব বিক্ষুব্ধ। এর মধ্যে গুটি কয়েক সিনিয়র অফিসার তাদের ফায়দা গোছানোর চেষ্টা করছেন। তারা তাদের মতো করে আখের গুছিয়ে নিতে যাচ্ছেন। এত কিছু চোখের সামনে তুলে ধরার পরেও তারা দেশপ্রেম বা দেশের বৃহত্তর জায়গা বাদ দিয়ে নিজেদের ক্ষুদ্র স্বার্থেই তারা নিজেদের নিয়োজিত রেখেছেন। তো আপনারা জানেন যে সাম্প্রতিক সময়ে আমি একটি পর্ব করেছিলাম জেনারেল শফিককে নিয়ে, লেফটেন্যান্ট জেনারেল শফিক, যিনি বর্তমানে সিজিএস। শিরোনাম ছিল পদচ্যুত হচ্ছেন জেনারেল আজিজ, নতুন ভালোবাসা লেফটেন্যান্ট জেনারেল শফিক। তো এই 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 অনুষ্ঠানটি করার পরে বেশ কিছু মেসেজ আমাকে পাঠানো হয়েছে বিভিন্ন দিক থেকে। এর মধ্যে একটু থ্রেটই বলা চলে, একটু ভয় দেখানোর চেষ্টা। তিনি আমার মাকে গালি দিয়েছেন। আমি তার মায়ের জন্য শুভকামনা করি, কারণ আমি খুব দুঃখ বোধ করি যে তিনি এমন একটি সন্তান জন্ম দিয়েছেন যে সন্তান অন্যের মাকে নিয়ে গালাগাল করতে কোনো দ্বিধাবোধ করে না তার নিজের ব্যক্তিগত স্বার্থে। তো এই ভদ্রলোক অস্ট্রেলিয়ার একটি নাম্বার ব্যবহার করে হোয়াটসঅ্যাপে পাঠিয়েছেন যে তোমার নাম্বার পেয়েছি, তুমি শফিক স্যার সম্পর্কে বাজে গুজব ছড়াচ্ছ, তোমাকে, তোমার জীবন আমি কঠিন করে তুলবো, বাংলাদেশে আসলে তোমার লাইফ আমি একেবারে হার্ড করে তুলবো, উই ওয়ার্কিং টায়ারলেসলি ফর হিজ প্রমোশন, ইত্যাদি ইত্যাদি ইত্যাদি। তো তুমি ভাই টায়ারলেসলি তুমি প্রমোশন কেন চাইবা? তুমি প্রমোশন চাওয়ার কে? তুমি প্রমোশনের জন্য কি কাজ করতেছো তুমি? তোমার তো ধান্দা এগুলা সব। এবং আমি খবর নিয়ে জেনেছি লেফটেন্যান্ট কর্নেল থেকে ব্রিগেডিয়ার র্যাঙ্ক এর মধ্যেও এই অফিসার, বর্তমানে সার্ভিং অফিসার, তিনি ধান্দা করছেন যে শফিক সাহেব সেনাপ্রধান যদি বানানো যায় তাহলে তাদের সুবিধা হবে। তো এই সম্পর্কে আরেকটু খোঁজ খবর নিচ্ছি। এই যেহেতু আমাকে গালাগাল করেই ফেলেছে, এফ ওয়ার্ড ব্যবহার করেছে, তো তাকে তো একটু তার সম্পর্কে একটু খোঁজ খবর নিতেই হয় নাকি। তো আপনাদেরকে জানাবো পরে আরো বিস্তারিত। পাশাপাশি আমি তার শব্দই অবগতির জন্য বলছি, এবং অন্য যারা আমাকে হুঁশিয়ার করেছেন তাদের সদয় অবগতির জন্য বলছি,
লেফটেন্যান্ট জেনারেল শফিক সম্পর্কে আমি অনেক ইনফরমেশনই দেই নাই। তিনি কোন কোন বহুজাতিক কোম্পানির সঙ্গে যুক্ত আছেন, সেখানে তার স্ত্রী কোন প্রতিষ্ঠানে কাজ করেন, কোন বিটকয়েন কোম্পানির সাথে তার শেয়ার আছে, তিনি চট্টগ্রামে জিওসি থাকাকালীন সময় কি কি অপকর্ম করেছেন, কেন সেটি কোর্ট মার্শাল না হয়ে কেন সেটি ধামাচাপা দেওয়া হয়েছে, বা বা আরো অনেক অনেক ইনফরমেশন সে এই সম্পর্কে আমি আপাতত বললাম না। আমি যেহেতু তথ্য ছিল সেহেতু আমি শুধু একটু টাচ দিয়েছিলাম যে আমার কাছে এই তথ্যগুলো আছে, দয়া করে এই জাতীয় করাপ্টেড মানুষকে সেনা প্রধানের মতো একটি মর্যাদার জায়গায় বসাবেন না। এনাফ ইজ এনাফ। এখন বের হয়ে আসুন। একজন দেশপ্রেমিক মানুষকে আমরা সেনা প্রধানের এই গুরুত্বপূর্ণ পদে দেখতে চাই, দেশের স্বার্থে এবং জাতির স্বার্থে। তো আপনারা যদি বিরক্ত করেন তাহলে আমি বোধহয় সকল বিষয় সামনে নিয়ে আসবো ইনশাল্লাহ। আপনারা জানেন যে আমার ব্যাংক হিসাব তলব করা হয়েছে। আমার সাথে এই যাত্রায় যোগ দিয়েছেন আরো ৩৫ জন, এবং আমাদের ব্যাংকের যতগুলো অ্যাকাউন্ট আছে অ্যাকাউন্টের প্রথম দিন থেকে শেষ দিন পর্যন্ত সকল ট্রানজেকশনের কপি চেয়েছেন বাংলাদেশের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট। এই ইউনিটটি বাংলাদেশ ব্যাংক কেন্দ্রিক একটি প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানের শীর্ষ কর্তারাই বড় বড় চোর, মহাচোর। কারণ বাংলাদেশ ব্যাংকের যে লুটপাট, ব্যাংকিং সেক্টরে যে লুটপাট তাদের চোখের সামনে দিয়ে হয়েছে, তারা প্রত্যেকেই কোনো না কোনো ভাবে এই প্রক্রিয়ার সঙ্গে যুক্ত। এই বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সরকারের একটি হাতিয়ার। এই হাতিয়ারের মাধ্যমে সরকার যখন কোনো কিছু আর খুঁজে পায় না, কোনো কিছুই করতে পারে না, তখন তারা এই হাতিয়ার ব্যবহার করে মানুষের চরিত্র হনন বা বিপদগ্রস্ত করার চেষ্টা চলে। এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট আমাদের আওয়ামী লীগের কথিত যে থিঙ্ক ট্যাঙ্ক বা রিসার্চ অর্গানাইজেশন সিআরআই কে চোখে দেখে না। এরা চোখে দেখে না ব্রুনাইয়ের টাকা পাচার কোথায় কিভাবে হচ্ছে, এরা দেখে না আবুধাবি সার্জায় কিভাবে টাকা পাচার হয়েছে, এরা দেখে না লন্ডনে কিভাবে টাকা পাচার হচ্ছে। এরা কিছু জায়গায় এরা চোখ বন্ধ করে নাকে মুখে কুলুপ এঁটে বসে থাকে। এদের কাজ হচ্ছে সাধারণ মানুষের পেছনে লাগা। এরা উদ্দেশ্যমূলকভাবে সকল কাজ করে। এই ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট সম্পর্কে আমাদের কাজ চলছে। আশা করি এদের কর্তা ব্যক্তিদের বিস্তারিত তথ্য আপনাদের সামনে সহসাই নিয়ে আসতে পারবো। তো এই সংবাদটি প্রকাশ করেছে যুগান্তর। যুগান্তরের শিরোনামটি হচ্ছে কনক সারোয়ার, গোল্ডেন মনির সহ ৩৫ জনের ব্যাংক হিসাব তলব। অ্যাজিফ যে গোল্ডেন মনির কনক সারোয়ারের সহযোগী বা কনক সারোয়ার গোল্ডেন মনিরের সহযোগী, তাদের দুর্ভাগ্য যে তারা আমি যখন গ্রেপ্তার হয়েছিলাম রাষ্ট্রদ্রোহের মামলায়, সে মামলাকালীন আমার অ্যারেস্টের কোনো ছবি নেই, থাকলে তারা নিশ্চয়ই বাম ফোল্ডারে সেটি ব্যবহার করত। অর্থাৎ তাদের উদ্দেশ্য হচ্ছে আমাকে অ্যাকচুয়ালি হেয় প্রতিপন্ন করার একটি চেষ্টা। এই পত্রিকার যিনি সম্পাদক তিনি সাইফুল আলম। সাইফুল আলম বর্তমান সরকারের একজন উল্লেখযোগ্য পাঁচাটা সাংবাদিক। পাশাপাশি নিউ ইয়র্কের একটি পত্রিকা দেখলাম সংবাদ প্রকাশ করেছে নজরদারিতে তুহিন মালিক, কনক, ইলিয়াস। তো সাংবাদিকতার মান কোথায় যে পৌঁছেছে, বোঝাই যাচ্ছে। নজরদারি কোনটা, হিসাব তলব কোনটা, হেনস্থা করা কোনটা, আমাদের সাংবাদিকরা এখন এগুলোই বুঝতে পারছেন না। কারণ তারা সবাই দলকানা, তারা নানা রকম ধান্দায় আছেন, তারা প্রত্যেকেই নানা রকম ধান্দায় আছেন। তো এই মহামানব সহ বাংলাদেশের আরো যারা মহামানব পাঁচাটা আছেন সরকারের সাংবাদিক, তাদের ব্যাপারে অনুসন্ধান চলছে, কাজ চলছে। নর্মালি আমি সাংবাদিকদের ব্যাপারে কিছু বলতে চাইতাম না, কিছু ফেলো ফিলিংস থেকে, কিন্তু আমার মনে হচ্ছে এখন যেমন কুকুর তেমন মুগুর, এই নীতিতেই যেতে হবে। আশা করি এই মহান পাচাটাদের সম্পর্কে অতি সহজেই, অতি শীঘ্রই আমি আপনাদেরকে কিছু বিস্তারিত তথ্য তুলে ধরতে পারবো। কারণ আমি লক্ষ্য করছি তারা অনেক কথা বলার চেষ্টা করছেন ইদানিং কালে। এবং একটি বিষয় আপনাদেরকে স্পষ্ট করে বলি,
যে আহ, আমি আমার নিরাপত্তা, হেফাজত, আমার জীবন মরণ, আমার রিজিক, আমার স্বাস্থ্য, আমার সম্মান, সকল কিছুর জন্য আমি নির্ভর করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আমার কোনো কিছুর জন্যই আমি হাসিনার প্রতি দায়বদ্ধ নই, বা সরকারের কাছে দায়বদ্ধ নই, বা আমি তাদের কাছ থেকে কিছু চাইও না। এবং কোনো কিছুতে আমার ভয় পাওয়ার কোনো রেকর্ড অতীতেও ছিল না, বর্তমানেও নাই, ইনশাল্লাহ ভবিষ্যতেও থাকবে না। সো আমি অনুরোধ করবো, আমাকে বিরক্ত করবেন না। আমি যদি বিরক্ত হই তাহলে এমন অনেক কিছুই বের হয়ে আসবে যেটি ভয়ঙ্কর পরিণতি ডেকে আনবে। অনেকের মুখোশ এমন ভাবে খসে পড়বে যে আহ কঙ্কালও, কঙ্কাল কি বলবো, কি বের হয়ে আসবে সেটা আপনারাই সময় মতো দেখতে পাবেন। ভয় দেখাবেন না, কারণ আমি ভয় পাই না। বিরক্ত হই, বিরক্ত করবেন না। এই অনুরোধটি একেবারে রাষ্ট্রের 1 নম্বর থেকে 32 নম্বর সকল দিকেই আমি অনুরোধটি করতে চাই। পাশাপাশি দর্শক, বর্তমান সময়ে বাংলাদেশে যা চলছে সে সম্পর্কে একটু কথা বলতে চাই আমাদের ভাস্কর্য মূর্তি নিয়ে, কথা বলতে চাই আওয়ামী ইসলাম নিয়ে। আপনারা আপনারা এই অনুষ্ঠানের আজকের যে থাম্বনেল বা শিরোনাম আপনারা দেখছেন, সেটি হচ্ছে আওয়ামী ইসলামের কথা বলা হয়েছে, হেফাজতকে সতর্ক করা হয়েছে। তো দুটি বিষয় নিয়ে আমি একটু সংক্ষেপে আলোচনা করতে চাই। আশা করি আপনারা এই আলোচনাটি শুনবেন এবং আপনাদের গুরুত্বপূর্ণ মতামত দেবেন। তো আমরা যে যে আওয়ামী ইসলাম মানে হচ্ছে আওয়ামী লীগ তাদের মতো করে তাদের স্বার্থে যতটুকু প্রয়োজন ততটুকু ইসলামকে তারা ব্যবহার করতে চায়। তাদের যতটুকু প্রয়োজন তারা সেই জায়গাটুকুতে তারা মহাধার্মিক, সেই জায়গাটুকুতে তারা মদিনা সনদ, সেই জায়গাটুকুতে তারা তাহাজ্জুদ, সেই জায়গাটুকুতে তারা নামাজি, সেই জায়গাটুকুতে তারা কোরআনের আয়াত কোট করেন। কিন্তু তাদের আসল উদ্দেশ্য কিন্তু তা নয়। এগুলো কোনোটাই তাদের মন থেকে আসা বিষয় নয়, অন্তত তাদের কার্যক্রমে এ বিষয়টি ইতোমধ্যেই প্রমাণিত। তো আমরা এই সাম্প্রতিক সময়ে একটু শুনি যে যে আমাদের সাবেক নায়ক ফারুক পাঠান, তিনি এক মহা বিষয়ের অবতারণা করেছেন। আমার মনে হয় বঙ্গবন্ধু এই মহান সংসদে আসেন, আমাদের তিনি দেখেন, আমাদের কথা শোনেন, কখনো তিনি অবাক হয়ে যান, কখনো তিনি হাসেন, আমাদের মাথার উপর হাত রেখে তিনি বলেন, এটা তোর ভুল হচ্ছে, শুধরে নে। আমি শুনতে পাই মাননীয় স্পিকার বঙ্গবন্ধু বলছেন, ওরে ওরা আমাকে হত্যা করেছে, মারতে পারিনি, আমি মরিনি, আমি বেঁচে আছি, আমি বেঁচে থাকবো তোদের হৃদয়ের মাঝে। তোরাই তো আমার সোনার ছেলে, তোরাই তো আমার সোনার মেয়ে, তোরাই তো এই দেশটাকে সোনার বাংলা বানাবি রে। মাননীয় স্পিকার। ধন্যবাদ, ধন্যবাদ মাননীয় সদস্য। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আমি আপনাকে সময় দিতে মুজিব বর্ষে বঙ্গবন্ধুর আত্মা বা প্রেতাত্মা ঘুরে বেড়াতে পারেন, এটাই খুব স্বাভাবিক। এবং ফারুক পাঠানের মতো নায়কের পক্ষে এটা দেখাটাও খুব বেশি অস্বাভাবিক নয়। কিন্তু ডেপুটি স্পিকার হঠাৎ ফারুক পাঠানের মাইক বন্ধ করে দিলেন কেন? কি মনে হয় আপনাদের? ডেপুটি স্পিকার বিরক্ত এই উদ্ভট বক্তব্যে? আমার কিন্তু সেটি মনে হয়নি। আমার মনে হয়েছে এই ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিয়া তিনি গত কয়েক মাস আগে করোনার মধ্যে একটি শোক প্রস্তাবের সময়, শোক প্রস্তাবের পর একটি মোনাজাত যেভাবে করেছেন, যেভাবে তিনি আল্লাহর দরবারে হাত তুলে হাসিনার পা চেটেছেন, আপনারা অনেকে হয়তো ভুলে গেছেন। আপনারা একটু দেখুন যে ফজলে রাব্বি মিয়া হয়তো ভাবছেন, আয় হায় সর্বনাশ, এ তো আমাদেরও টপকায় গেল। আল্লাহ, তুমি তোমার খাস রহমত এবং বরকত দিয়ে আমাদের এই দেশটাকে ভরপুর করে দাও। আল্লাহ, আল্লাহ তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদের বাংলাদেশকে তুমি ঢেকে রাখো মাওলা। আমাদের তোমার রহমতের সামিয়ানা দিয়ে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি ঢেকে রাখো মাওলা। আমরা বড় অসহায়, সারা বিশ্বকে এই করোনা ভাইরাস ওলট পালট করে দিয়েছে মাওলা। আমাদের দেশ জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাচ্ছিল মাওলা। আমাদের দেশে আর কোনো দুর্ভিক্ষ ছিল না, আমরা মধ্যম আয়ের দেশের সিঁড়িতে পাড়া দিয়েছিলাম মাওলা।
21 সালের মধ্যে আমাদের দেশ মধ্যম আয়ের দেশে রূপান্তরিত হবে। এই করোনা ভাইরাস এসে আমাদের হোঁচট খাওয়ালো মাওলা। তারপরও তোমার কাছে প্রার্থনা করি, হে আল্লাহ, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবের কন্যা আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সঙ্গে করে নিয়ে তোমার শাহী দরবারে হাত উঠাইছি মাওলা। আমাদের যদি কারো হাত পছন্দ না হয় মাওলা, যিনি সবচেয়ে বিশ্বাসী এবং যিনি ভালো রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান, তার দোয়া অবশ্যই তুমি কবুল করবে আল্লাহ। তুমি সেটা ওয়াদা করেছো মাওলা। সেই কারণেই জননেত্রী শেখ হাসিনা মাননীয় প্রধানমন্ত্রীর হাতের ওসিলায় তুমি আমাদের সকলের দোয়া কবুল করো মাওলা। আল্লাহ, তুমি বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ, আমাদেরকে হেফাজত করো, আমাদের মন্ত্রী পরিষদের সদস্যদেরকে তুমি হেফাজত করো, বিশেষ করে মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি হেফাজত করে তাকে সঠিকভাবে তার দায়িত্ব তিনি যেভাবে এগিয়ে যাচ্ছে সেটাই চলার পথকে তুমি সুগম করে দাও আল্লাহ। আল্লাহ আল্লাহ এই করোনা ভাইরাসের কারণে আমাদের লকডাউন হয়েছিল। মাননীয় প্রধানমন্ত্রী বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে লকডাউন শিথিল করেছেন, কিন্তু তিনি যে সমস্ত নির্দেশনা দিয়েছিলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় যে নির্দেশনা দিয়েছিল, আমরা সেই নির্দেশনাগুলো মানিনি। আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনাগুলোকে আমাদের পালন করার তৌফিক দান করো আল্লাহ, যাতে করে আমরা করোনা ভাইরাসের হাত থেকে নিজেদেরকে রেহাই দিতে পারি। আল্লাহ আল্লাহ আল্লাহ, এই অর্থনৈতিক চাকা যে বন্ধ হয়ে গিয়েছিল, সেই অর্থনৈতিক চাকাকে বন্ধ রাখা যাবে না। সুন্দর একটি বাজেট মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পেশ হয়েছে। সেই বাজেট মোতাবেক আমাদের দেশ পরিচালনা করার তৌফিক আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে তুমি দান করো আল্লাহ। আল্লাহ, তুমি তার উপরে রহমত নাজিল করো আল্লাহ, তার উপরে তোমার খাস বরকত নাজিল করো আল্লাহ। আল্লাহ, বাংলাদেশ মানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আর শেখ হাসিনা মানেই হচ্ছে বাংলাদেশ। আল্লাহ, তুমি বলেছো তুমি তওবাকারীকে পছন্দ করো। আল্লাহ, আমরা তওবা করতেছি, আমাদের গুনাহ আমরা করব না, আমরা আমাদের নিজেদেরকে ভালোভাবে চলাফেরার চেষ্টা করব। তারপরও আল্লাহ, তুমি কি আমাদের প্রতি রহমত করবে না আল্লাহ? এই হচ্ছে আওয়ামী লীগ, এই হচ্ছে আওয়ামী ইসলাম। তারা তাদের মতো করে যতটুকু প্রয়োজন ততটুকু গ্রহণ করবে, বাকিটুকু নিজের মনের মাধুরী মিশিয়ে তারা প্রয়োগ বা অপপ্রয়োগ করবে, এবং তারা তাদের সুপ্রিমেসি, তাদের আধিপত্য তাদের গায়ের জোরে বজায় রাখার চেষ্টা করবে। আমি আপনাদেরকে প্রথমে বলেছি যে আওয়ামী লীগ বর্তমানে একটি টালমাটাল, একটি টার্মোয়েলের মধ্য দিয়ে যাচ্ছে। বিভিন্ন ঘটনায় এটি আপনাদের কাছে স্পষ্ট। তো এই মুহূর্তে তাদেরকে ক্ষমতায় টিকে থাকতে হলে তাদের কিছু গেম প্লেইং কার্ড আছে, সেই কার্ড ব্যবহার করতে হয়। যেমন সেই প্রেক্ষিতে তারা এখন মূর্তি বনাম ভাস্কর্য এই বিষয়টিকে সামনে নিয়ে এসেছে। আপনারা জানেন যে আমেরিকায় সরকারের পরিবর্তন হয়েছে, ইতিমধ্যে নির্বাচনে পরিবর্তন স্পষ্ট। জানুয়ারিতে নতুন সরকার দায়িত্ব নেবে, বিশ্বব্যাপী কিছু পরিবর্তন আসছে। আওয়ামী ফ্যাসিবাদের বিষয়ে বিশ্ব নেতারা কথা বলছেন, সাম্প্রতিক সময়ে সিনেটের সদস্যরা চিঠি দিয়েছেন। সবকিছু মিলিয়ে তারা এখন মূর্তি এবং ভাস্কর্য এই বিষয়টিকে সামনে এনে আমাদের আলেম সমাজকে, আমাদের কওমি মাদ্রাসার ছাত্রদের যে আন্দোলন, সেটির মাধ্যমে পুরো বিশ্বে বাংলাদেশকে একটি মৌলবাদী রাষ্ট্র হিসেবে পরিচিত করার একটি উল্টো কৌশল হাতে নিয়েছে। এবং আপনারা যদি লক্ষ্য করেন, মূর্তি এবং ভাস্কর্যের ঘটনায় ইতিমধ্যে আওয়ামী লীগের সকল সুশীল, সকল পাচাটা সুশীল যোগ দিয়েছে। ইতিমধ্যে গত পরশুদিন 65টি সংগঠন এই ব্যাপারে মানববন্ধনের আয়োজন করেছে। এর মধ্যে সেই পুরনো সম্মিলিত সাংস্কৃতিক চক্রের আব্দুল কুদ্দুস, নাসিরউদ্দিন ইউসুফ, বাচ্চু, আবেদ খান, কি যেন এরা সব এসে যোগ দিয়েছে। 5 লক্ষ টাকা থেকে 30 লক্ষ টাকা পর্যন্ত এই 65টি সংগঠনের মধ্যে বিলি করা হয়েছে যোগ দেওয়ার জন্য। পাশাপাশি গণজাগরণ মঞ্চের মতো তারা মুক্তিযুদ্ধ মঞ্চ নামে একটি মঞ্চকে তারা প্রমোট করছে। আপনাদের মনে আছে গণজাগরণ মঞ্চের ইমরানিজ সরকারের কথা? সেই ইমরানিজ সরকার কিন্তু এখন আস্থা করে নিক্ষেপিত। ইমরানিজ সরকার এখন একেবারে ধরুন অস্পৃশ্য, অর্থাৎ কেউ তার সঙ্গে যোগাযোগ করে না, কেউ কথাও বলে না। আওয়ামী লীগেরই কেউ তার সঙ্গে কোনো যোগাযোগ রাখে না, এবং সে নিজে
যা করেছে তার কৃতকর্মের কারণে ঘর থেকেও বেরোতে ভয় পায়। তো সব মিলিয়ে আওয়ামী বুদ্ধিজীবী, আওয়ামী সংবাদ মাধ্যম, আওয়ামী সাংস্কৃতিক সেবী সবাই মূর্তি এবং ভাস্কর্য নিয়ে মাঠে নেমেছে। কেউ সবাই বলতে যাচ্ছে মূর্তি এবং ভাস্কর্য এক জিনিস নয়, এবং অবশ্যই এক জিনিস নয়। শেখ মুজিবুর রহমানের মূর্তি বনাম ভাস্কর্যের যে বিতর্ক, সেই জায়গাটায় একটি কথা আমি বলতে চাই, মূর্তি হচ্ছে কোনো ব্যক্তির সুনির্দিষ্ট স্পষ্ট আদল তৈরি করার জন্য ঢালাইয়ের মাধ্যমে বা খোদাইয়ের মাধ্যমে যে অবয়বটি তৈরি করা হয় সেটি হচ্ছে মূর্তি আর বা স্ট্যাচু। এবং শিল্পীর অবচেতন মনের মধ্যে লুকায়িত যে শিল্প, একজন ভাস্কর সেটি খোদাই করে যে পাথর থেকে বা কাঠ থেকে বা অন্য কোনো মাধ্যমে যেটি ফুটিয়ে তোলেন সেটি হচ্ছে স্কাল্পচার বা ভাস্কর্য। তো এই দুটি কখনোই এক জিনিস নয়। এবং শেখ মুজিবুর রহমানের কে নিয়ে তারা যেটি তৈরি করতে চাচ্ছেন, তারা ভাস্কর্য বলছেন, কিন্তু সেটি ভাস্কর্য নয়, সেটি হচ্ছে মূর্তি। তবে বাংলাদেশে তো এই ভাস্কর্য বলুন আর মূর্তি বলুন, এর কোনো অভাব নেই। অসংখ্য মূর্তি আছে, অসংখ্য ভাস্কর্য আছে। আমাদের অপরাজেয় বাংলা, আমাদের রাজু ভাস্কর্য, বা পলাশীর মোড়ে শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য, বা প্রত্যেকটি বিশ্ববিদ্যালয়ে, প্রত্যেকটি জেলা শহরে প্রচুর ভাস্কর্য আছে। সে বিষয়গুলো নিয়ে কিন্তু এতদিন ওইভাবে কেউ কোনো প্রতিবাদ করেনি। কিন্তু এই মুহূর্তে সরকারের গোয়েন্দা সংস্থার ইন্সপিরেশনে বা প্রভাবে বা তাদের গাইডেন্সে আমাদের এই বিষয়টিকে তারা এমন ভাবে সামনে নিয়ে আসতে চাচ্ছে যেন এটিকে কেন্দ্র করে একটি সাংঘর্ষিক পরিস্থিতি তৈরি হয়। গত 4-5 মাস ধরে তারা চেষ্টা করেছে একটি সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর হিন্দু মুসলমানের। এখন তারা চেষ্টা করছে যে আলেম সমাজ সহ আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে এমন একটি পজিশনে নিয়ে আসতে যেন তারা বিশ্বকে দেখাতে পারে বাংলাদেশ একটি উগ্র মৌলবাদী রাষ্ট্র, বা কদিন আগে দেখানোর চেষ্টা করেছে বাংলাদেশ একটি সাম্প্রদায়িক রাষ্ট্র। তো এগুলো ঠিক করার জন্য আমাদেরকে এই ক্ষমতায় থাকতে হবে। কারণ আপনারা জানেন যে ইতিমধ্যে আওয়ামী লীগের পায়ের নিচের মাটি অলমোস্ট ক্ষয়ে গেছে। তো তবে একটি বিষয়ে আমি খুব আনন্দিত যে আমাদের খেলাফত মজলিসের নেতা মাওলানা মামুনুল হক, আমি আশা করি তিনি বুঝতে পেরেছেন যে সরকারের এই অপকৌশলটি তিনি অনুধাবন করতে পেরেছেন। তিনি এটি নিয়ে যে বক্তব্য প্রথম দিকে দিচ্ছিলেন বা যেভাবে কথা বলছিলেন, সেই জায়গা থেকে তিনি বেরিয়ে এসেছেন। তিনি অনেক বেশি কৌশলী অবস্থান নিয়েছেন। আমাদের বক্তব্য ভাস্কর্যের বিরুদ্ধে, কোনোভাবেই বঙ্গবন্ধুর বিরুদ্ধে নয়। যে একজন মরহুম ব্যক্তিকে, বিশেষ করে ইসলাম ইমানের উপর যাদের মৃত্যু হয়েছে, তাদের মৃত্যুর পরে তাদের জন্য সবচেয়ে বড় বিষয় যেটা প্রয়োজন, সেটা হলো তাদের পরজগতে তাদের সওয়াব এবং পরজগতে আল্লাহর রহমতের প্রয়োজন, মাগফিরাতের প্রয়োজন। কাজে এমন কিছুই আমরা চাই যেটার দ্বারা তার পরকালে বঙ্গবন্ধু, বাংলাদেশের স্বাধীনতার স্থপতি, বাংলাদেশের রাষ্ট্রের প্রতিষ্ঠাতা, বাংলাদেশের স্বাধীনতার মহানায়ক, যার প্রতি আমাদের দলমত নির্বিশেষে সকল বাংলাদেশের মানুষের শ্রদ্ধাবোধ রয়েছে, সেই জায়গা থেকে আমরা আশা করি যে এমন কিছুই হবে যার দ্বারা বঙ্গবন্ধু তার কবরের মধ্যে তিনি সওয়াব লাভ করবেন, এবং এমন কিছু করা হবে না যেটার কারণে তিনি আল্লাহর নিকট লজ্জিত হন। বুখারী শরীফের হাদিস সহ স্পষ্টভাবে বর্ণিত আছে, জীবিত ব্যক্তিরা মৃত ব্যক্তিদেরকে নিয়ে শরীয়ত বিরোধী কোনো কাজ করলে সেটার কারণে মৃত ব্যক্তিকে আল্লাহর সম্মুখে লজ্জিত হতে হয়। এবং আমি মনে করি যে এই কৌশলী অবস্থানই এখন প্রয়োজন। তবে আমি বলতে চাই, এখন আপনারা দেখবেন ছাত্রলীগ, যুবলীগ, আপনারা শুনেছেন এই সাম্প্রতিক সময়ে নানা চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে, নামো, আসো, একা দেখি, আমরা এই, আমরা ওই, 1 মিনিট টিকতে পারবো না, 2 মিনিট টিকতে পারবো না। আর বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে যেই নষ্ট ভ্রষ্টরা কথা বলে, মামুনুল হক, আপনাকে আবারও বলছি, কথা সামনে বলবেন। যদি আমার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমাদের জাতির পিতাকে নিয়ে
বারবার কোন দৃষ্টতা দেখান খারাপ কথা বলার, তাহলে কিন্তু আমরা দাঁত ভাঙা জবাব দিব। চ্যালেঞ্জ করে বলছি, মামুনুল হক দ্বন্দ্বের সাহস থাকলে ছাত্রলীগের সাথে মোকাবেলা করেন। আমরা দেখতে পেলাম মামুনুল হক উনি মঞ্চে দাঁড়াইয়া বক্তৃতা দিতে দিতে উঠতে যায়, মনে নাই মা পড়ব, চ্যালেঞ্জ করে। কারে চ্যালেঞ্জ করে? শেখ হাসিনারে চ্যালেঞ্জ করে। বেটা কি পাগল? আরে মিয়া, তেলা পোকো পাখি, আর আপনিও মানুষ। হবে মাঠে, যদি সাহস থাকে তাহলে আসেন, মাঠে আসেন, মাঠে খেলা হবে। আমাদের ভয় দেবেন না, আমাদের মাথার থেকে পায়ের আঙ্গুল পর্যন্ত পুরোটাই কলজা, পুরোটাই কলজা। এইসব নানা ধরনের উস্কানি দেওয়া হচ্ছে, মামুনুল হক সাহেবের ছবি পড়ানো হচ্ছে, হয়তো বাবুনগরীর ছবি পড়ানো হবে, নানা ধরনের উস্কানি দেওয়া হবে। ওবায়দুল কাদের দিচ্ছেন, হাসান মাহমুদ দিচ্ছেন, হানিফ দিচ্ছে। তো সবকিছু মিলিয়ে আমার মনে হয় যে আপনাদেরকে আওয়ামী কৌশল দিয়েই আপনাদেরকে মোকাবেলা করতে হবে। একটি বিষয় আমি এখানে বলতে চাই, দেখুন, যে পুলিশ চোরের মতো করে চিন্তা করতে পারে বা ডাকাতের মতো করে চিন্তা করতে পারে, সেই পুলিশই সফল পুলিশ, এবং তিনি চোর এবং ডাকাত অধিকাংশ ক্ষেত্রেই ধরতে সক্ষম হন। সো আওয়ামী লীগ কোন ভাবে ভাবছে সেভাবে ভেবেই আপনাদেরকে রাজনৈতিক স্ট্র্যাটেজি ঠিক করতে হবে, যেন কোনো বিষয় নিয়ে আওয়ামী লীগ বিশ্ব নেতাদের কোনো সমর্থন না পায়। তাদের যে ক্ষয়িষ্ণু অবস্থা, সেই অবস্থা থেকে তাদেরকে ফিরে আসতে দেওয়া যাবে না কোনোভাবেই। পাশাপাশি মূর্তি নিয়ে কেন এই বিতর্ক, সে বিষয়টি বোঝার জন্য আমি আপনাদেরকে ছোট দুটি ভিডিও ক্লিপ দেখাতে চাই, যেটি ফেসবুক থেকে সংগ্রহ করা হয়েছে, এবং ইতিমধ্যে আপনারা অনেকেই এই দুটি ভিডিও দেখেছেন। শেখ মুজিবুর রহমানের ছবিতে ফুল দিয়ে যেভাবে সারিবদ্ধভাবে যাচ্ছে, যদি জেলা উপজেলা থানায় স্কুল কলেজে শেখ মুজিবুর রহমানের মূর্তি স্থাপিত হয়, তাহলে সেটি যে অতি উৎসাহীদের কল্যাণে, সেটি যে পূজায় পর্যবসিত হবে না, যে ঢুকতে বেরুতে সালাম দিয়ে নমস্কার করে ঢুকতে হবে বা বেরুতে হবে, এই নিয়ম যে জারি হবে না, তার কোনো নিশ্চয়তা নেই। তো সেই জায়গাটি থেকে আমি মনে করি, এবং আপনারা পরবর্তী যে ফুটেজ দেখলেন চট্টগ্রামের এই অতি উৎসাহী আওয়ামী লীগ নেতার যে মাতম, হাই মুজিব হাই মুজিব, সেই জায়গাটা থেকে আমি বুঝতেই পারি যে যখন মূর্তি তৈরি হয়ে যাবে তখন কি কি নিয়ম তারা চালু করবেন, হয়তো রাষ্ট্রীয় পর্যায়ে নয়, অরাষ্ট্রীয়ভাবে তারা যেসব বিধিবিধান চালু করবেন, সেটি ভয়ঙ্কর অবস্থা তৈরি হবে। যে সন্ত্রাসী বাহিনী, তাদের যেই দাপট, তাদের যে রক্তচক্ষু, সেই রক্তচক্ষু অনেক সাধারণ মানুষকেই অনেক কাজে বাধ্য করবে। তো তবে আমাদের প্রধানমন্ত্রী কিন্তু সবই বোঝেন। প্রধানমন্ত্রীর মাঝে মাঝে কিছু বক্তব্য শুনলে মনে হয় যে আহা, ধন সম্পদ, টাকা পয়সা, বাড়ি গাড়ি, অথবা যারা অস্ত্র শস্ত্র নিয়ে মনে করতো বিশ্বে সব থেকে শক্তিধর, কথায় কথায় বোম্বিং করছে, কথায় কথায় গুলি করছে, কথায় কথায় মারছে, কোথায় গেল সেই শক্তি? শক্তি নাই, শেষ। আল্লাহ রাব্বুল আলামিনের খেলা বোঝা খুব ভার।
কাজে সেই যার কারণে আমি বলবো যে এই ধন সম্পদ রেখে কোনো লাভ হবে না। তো এই বক্তব্য শোনার পরে আমার ব্যক্তিগতভাবে যেটি মনে হয়েছে যে তিনি তাহাজ্জুদের নামাজ নিয়মিত পড়েন বা না পড়েন, হয়তো মাঝে মধ্যে পড়েন। তার যে বয়সের যেই পর্যায়ে তিনি উপনীত হয়েছেন, তিনি নিশ্চয়ই 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করেন নিঃসন্দেহে। তো এবং তার যে উপলব্ধি, এই বক্তব্যের মধ্যে তার যে উপলব্ধি, এই উপলব্ধি যদি তিনি প্রয়োগ করেন বাংলাদেশে বাস্তব জীবনে, তিনি যদি এই উপলব্ধি থেকে যদি এই ফ্যাসিবাদের অবসান ঘটান, তাহলে এখনো সুযোগ আছে, বাংলাদেশের মানুষ তাকে হয়তো ক্ষমা করে দিতে পারে। তো আশা করি শেখ হাসিনা তিনি বুঝতে পারবেন, তিনি উপলব্ধি করতে পারবেন, তিনি বাংলাদেশের মানুষের উপর ফ্যাসিবাদের যে থাবার বিস্তার করেছেন, সেই থাবা তিনি উঠিয়ে নেবেন। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। দর্শক ভালো থাকুন, আবারও দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।